শুভ সন্ধ্যা। সুন্দরের তপস্যার ধ্যানে আত্মহারা, দারিদ্র্যের দর্পতেজ নিয়ে এলো যারা, যারা চির সর্বহারা, করি আত্মদান, যাহারা সৃজন করে, করে না নির্মাণ। সেই বাণীপুত্রদের আড়ম্বরহীন এ সহজ আয়োজন। আজকে আমাদের কথা আয়োজনের চতুর্থ পর্ব। আজকের আয়োজনে আমাদের অতিথি হিসেবে আছেন আনোয়ারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মডেল কন্টেন্ট ডেভেলপার, এবং তার অনেক পরিচয় যেটা আমরা পরবর্তীতে আবার জানতে পারবো। আমাদের এখানে অতিথি হিসেবে আছেন নাহিদ মন্ডল, প্রভাষক আইসিটি, উনি ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন এবং শ্রেষ্ঠ বিতার্কিক। সঞ্চালক হিসেবে আছে আমি শাহানারা বেগম, প্রভাষক বাংলা, অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। আরেকজন আছেন শফিকুল ইসলাম স্যার, আপনি আপনার পরিচয়টা দেন স্যার। আমরা সবাই শফিকুল সঞ্চালক হিসেবে আমাদের সাথে যিনি আছেন আপনার পরিচয়টা আপনি সবাইকে আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শফিকুল ইসলাম বেলাল, আসলে পরিচিত মুখ, সবাইকে দেখতে ভালো লাগছে। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ। হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু কথা মাঝে মাঝে মানে আটকে যাচ্ছে। শুনতে পাচ্ছি, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে আপা? জি জি শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? তো আমরা জি আজকে আমাদের কথা পর্ব অনুষ্ঠানে আইসিটি শিক্ষক ফোরাম উপজেলা সদর ময়মনসিংহ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমাদের এই চতুর্থ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আনোয়ার আপাকে। প্রথমে আমরা আনোয়ার আপার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আনোয়ার আপা, আপনি তো মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন, তাই না? আমরা এমনি নর্মালি আমরা কথাবার্তা বলবো, এটা আসলে আমাদের কোনো সাক্ষাৎকার না, আমরা মানে মোটামুটি পরিচিত হলাম। এইটা আমাদের মূল বিষয়টা হলো, তো আমরা জানি যে আপনি অনেকবার সেরা নির্বাচিত হয়েছেন, আপনার জীবনে অনেক সফলতা, আপনি জয়িতা হয়েছেন। তা আপনার প্রাপ্তি, এই প্রাপ্তির মধ্যে আপনার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কোনটি বলে আপনি মনে করেন? যদি আপনি আমাদের একটু বলতেন, আমরা সবাই জেনে অনুপ্রাণিত হই। আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আনোয়ার আপা, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। জি আপা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠান আয়োজনে যারা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত আছেন আমাদের আজকের সঞ্চালনায় আছেন আমাদের অতিথি মন্ডল সাহেব, আছেন শফিকুল ইসলাম বেলাল সাহেব, আমি আছি আপনাদের সাথে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সবাইকে আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করা হয়েছে যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, আমি বলবো আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আমি একজন শিক্ষক। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এটা হলো আমার 1 নাম্বার প্রাপ্তি। জি ধন্যবাদ আপা। জি ধন্যবাদ। হ্যাঁ, আরো কিছু বলবেন আপনি এই বিষয়ে? মানে আপনি শিক্ষকতা জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, শিক্ষার্থীদের ভালোবাসা, মানুষের ভালোবাসা, এটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, এবং এটা আপনার জীবনের সবচেয়ে বরং চরম এবং পরম প্রাপ্তি, তাই তো আপা? জি জি। আজকে আমাদের নেটে একটু শব্দ হচ্ছে, তাই না? ইকো হচ্ছে, একটা কেমন একটা সাউন্ড হচ্ছে।
এবার আমি শফিকুল ইসলাম বেলাল স্যারকে অনুরোধ করছি যে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপাকে একটু প্রশ্ন করতে পারেন। জি, শফিকুল ইসলাম বেলাল স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপনি নাহিদ স্যার অথবা আমাদের ম্যাডাম যে কাউকে প্রশ্ন জি করতে পারেন। জি 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 আমি শুনতে পাচ্ছি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছি। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। আমার আজকে আমাদের কথা চতুর্থ পর্বে অতিথিবৃন্দ প্রথমেই আনোয়ারা আপা আছেন, খুবই সুপরিচিত ময়মনসিংহ জেলা তথা সারা বাংলাদেশ। আমরা জানি আমাদের এই ময়মনসিংহ শহরকে শিক্ষা নগরী বলা হয়। আর শিক্ষা নগরী গড়ার পিছনে যে কারিগররা এই জড়িত আছেন তাদের মধ্যে অন্যতম দুজন আমাদের সামনে আছেন। তো প্রথমেই আনোয়ারা আপা, আহ, উনি শিক্ষকতার পাশাপাশি সামাজিকভাবে অনেক কর্মকাণ্ডে জড়িত আছেন। আর ওনার আরেকটা পরিচয় হচ্ছে ওনার হাজবেন্ড জনাব আলহাজ এহতাসানুর আলম। ভাই খুবই সুপরিচিত এবং উনি ময়মনসিংহ মহানগরের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সভাপতি। এবং আমি জানি যে আমাদের এই আপা রাজনৈতিক অঙ্গনে কাজ হয়েছে, দুইজন একই মঞ্চে উঠেছেন বা এই একই মঞ্চে বসে কথা হচ্ছে, তখন আপনার কি অনুভূতি হয়েছিল বা কেমন লাগছিল এই বিষয়ে একটু কথা বলতেন। ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। যখন রাজনৈতিক মঞ্চে বসি তখন সেখানে সামাজিক অনেক আমার পাশে যারা আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, যাদের হাত ধরে আমাদের মাঠে এসেছি এবং যাদের কাছ থেকে আমি দেখেছি শিখেছি, শ্রদ্ধেয় এবং সম্মানিত সংগ্রামী সভাপতি যার কথা হচ্ছেন জনাব এহতেশামুল আলম। যখন রাজনৈতিক মঞ্চে বসি তখন সেখানে উনি রাজনৈতিক নেতা, সেখানে আমি রাজনৈতিক নেতা হিসেবে তার পাশে বসি এবং আমি সেখানে তার কর্মী হয়ে থাকি। ঠিক তদ্রুপ ওই মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা থাকেন তাদের কাছে তারা সবাই যেমনটি থাকে ঠিক তদ্রুপ জনাব এহতেশামুল আলম আমার কাছে ঠিক তদ্রুপই থাকে। সেখানে আমি ওনার একজন কর্মী। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকর্তা এবং আমাদের প্রিয় ম্যাডাম আনোয়ারা আপাকে। অনেক এবার আমি অনেক সুন্দরভাবে বলছেন। আমাদের ময়মনসিংহের পরিচিত মুখ, হাস্যমুখ, সদা হাস্যমুখ, যার হাসিতে আমরা সকলে আনন্দিত হই, বিনোদিত হই, সেই নাহিদ মণ্ডল সবার পরিচিত এবং বিতার্কিক, শ্রেষ্ঠ বিতার্কিক, তার অনেক পরিচয়। আমি এত পরিচয় বলে আসলে শেষ করতে পারবো না, আমরা ওনার মুখ থেকে শুনবো। তবে তার কাছে আমার মূল যে প্রশ্নটা, সে তার নিজের পরিচয়টা সে দিবে, কিন্তু আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হলো যে মানুষ তার স্বপ্নের সমান বড়। এটা হলো অধ্যাপক তার একটা সুন্দর একটা উক্তি। তো এই যে স্বপ্ন, আপনার কাছে স্বপ্নটা কি এবং আপনার জীবনের কোন স্বপ্ন আছে কি বা পূরণ হয়েছে কি? স্বপ্ন বলতে আপনি কি বোঝেন সেটা যদি একটু বলতেন, যে আপনার কাছে স্বপ্ন বলতে অনেকের অনেক রকমের স্বপ্ন থাকে, কেউ হবে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আছে আবার আব্দুল্লাহ আবু সাইদ, উনি বলেছেন যে প্রথম জীবনে উনি গুন্ডা হতে চেয়েছেন, এটা তার স্বপ্ন ছিল। পরবর্তীতে তার আবার সেই যে ধারাটা থেকে তিনি আবার ফিরে আসেন, তিনি শিক্ষক হন। তা আপনার মতে সেই স্বপ্নটা কি আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ জনাব শাহানারা বেগম, আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্নটি আপনি করেছেন এই প্রশ্নের উত্তরটি আমার কাছে একটু বিস্তৃত আর কি, আমি এক বাক্যে হয়তো বলা আমার জন্য কঠিন। আপনি বলেছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আসলে এই কথাটি সত্যি, প্রত্যেকটি মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি সেদিক থেকে এখনো আমার স্বপ্নের সমান বড় হইনি। আমি স্বপ্ন দেখেছিলাম আমি একজন সরকারি কর্মকর্তা হব, এবং এমন একজন সরকারি কর্মকর্তা যেখানে বদলির সুযোগ আছে, জেলায় জেলায় ঘুরবো, কারণ আমার ঘোরাঘুরিটার খুব পছন্দের একটা জিনিস।
ঘুরতে ভালো লাগে। দুঃখজনক হলেও সত্যি আমার গাফিলতি বা আমার ভুলের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমি সরকারি কর্মকর্তা হতে পারিনি। আমার ইয়ে হয়। তো সেদিক থেকে আমি আমার ওই জায়গায় স্বপ্নের সমান বড় হই। আর স্বপ্ন তো আসলে ডালপালা মিলিয়ে শাখা প্রশাখা মিলিয়ে থাকে। এটি হয়তো আমার একটি শাখা বা একটি জায়গা ছিল। আরেকটি জায়গা ছিল যে আমি গণমাধ্যমে কাজ করব। আমি খুব ছোটবেলা থেকে যখন বোধ বুদ্ধি স্বাভাবিক হয়েছে তখন থেকেই টিভিতে খবর পড়া, যেটা নিউজ প্রেজেন্টেশন বা অনুষ্ঠান অ্যাঙ্কারিং বা ঘোষণা রেডিওতে যখন শুনতাম, এটা আমার খুব টানতো আমাকে এই বিষয়টা। তো সেদিক থেকে বলতে হয় যে আমি আমার স্বপ্নের এই জায়গাটি পূরণ করতে পেরেছি। আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য শেয়ার করতে চাই। আমি 2020 সালের ফেব্রুয়ারির 2 তারিখ প্রথম বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কেন্দ্রের FM 92.0 মেগাহার্টজে আমার কণ্ঠস্বর এই অঞ্চলের মানুষ শুনতে পায়। এবং সেদিক থেকে আজকে হচ্ছে 365তম দিন পূরণ হচ্ছে আর কি, মানে 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এবং এই দিনে যে আমি আজকে এইভাবে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমার জন্য খুবই ভালো লাগে। সেদিক থেকে আমার স্বপ্নটা হয়তো একটা অংশ পূরণ হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি শিক্ষক হব কখন এটা স্বপ্ন দেখিনি। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং বা সত্যি কথা বলতে শিক্ষক হব, কারণ চিকিৎসক বা ডাক্তার হতে হলে বাবা মারা ছোটবেলা থেকে চায়। বিশেষ করে আমার বাবা খুব চাইতেন আমি ডাক্তার হই। কিন্তু আমার কাছে ডাক্তারি পেশাটা খুব একটা মানে কষ্টের মনে হতো, যে অনেক পড়াশোনা করতে হয়। আমি তো ছোটবেলা থেকে খুব ফাঁকিবাজ ছিলাম, খুব কম পড়ে বেশি ভালো করা যায় এরকম চেষ্টা করতাম। সেদিক থেকে আমার কাছে মনে হতো যে আমি যদি ডাক্তার হই তাহলে আমাকে অনেক পড়তে হবে, তাহলে হয়তো এটা আমার জন্য ভালো হবে। কিন্তু দুঃখজনক হলে সত্যি আল্লাহ তাআলা আমাকে এমন একটা পেশায় নিয়ে আসছেন, শিক্ষক পেশায় কিন্তু পড়তেই হয় মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, চিকিৎসক, আইনজীবী, তারপর হচ্ছে শিক্ষক, এই পেশায় যারা থাকেন তাদেরকে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত হলেও পড়াশোনার সঙ্গে থাকতে হয়। তো সেদিক থেকে আমি যে ওই যে সেই প্রচলিত বাংলা কথা আর কি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আর কি। হয়তো চিকিৎসক হতে পারিনি, কিন্তু সেই পড়াশোনার সঙ্গে থাকা হলো আর কি। তো হয়ে গেলাম। আর ওই জায়গাটিতে যেটা বললাম যে গণমাধ্যমে কাজ করার আগ্রহ ছিল, সেই দিক থেকে বাংলাদেশ বেতারের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে আমার। মানে এই স্বপ্নের এই জায়গাটি পূরণ হচ্ছে। আর আমি সরকারি কর্মকর্তা না হলেও বিতর্কের পাখায় ভর করে, যুক্তির পাখায় ভর করে আমি বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। সেই দিক থেকে আমার এই স্বপ্নটা অনেকটা পূরণ হয়ে গেছে। সুতরাং বলা যায় 50-50 আমার স্বপ্ন পূরণ হয়েছে। জি, বাকিটুকু ধন্যবাদ। ভবিষ্যতে কি হবে জানি না। ধন্যবাদ। ভবিষ্যতে বাকি মিলবে। ধন্যবাদ নাহিদ মন্ডলকে। আনোয়ার আপা সম্ভবত ধন্যবাদ তার নেট কানেকশন স্যার। হারিয়েছে। জি, শফিক সাহেব, হ্যাঁ, প্রশ্ন করতে পারেন নাহিদ আচ্ছা, স্যারকে। আমি নাহিদ মন্ডল স্যারকে আমি একটা প্রশ্ন করব যে স্যার, আসলে জি। আপনার ইচ্ছাটুকু 50-50 হয়েছে, তো এখানে এখন যে আপনি আমাদের সাথে শিক্ষকতা পেশায় আছেন, এখানে এসে আপনাকে কি মনে হয় বা কেমন লাগে, আর ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু আলোড়ন কিছু করা যায় কিনা বা করবেন কিনা, এই ব্যাপারটা যদি একটু বলতেন। খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি তো আমার শিক্ষক যারা ছিলেন তারা আমাকে খুবই স্নেহ করতেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুবই স্নেহ করতেন। তো স্কুল কলেজ পর্যায়ে আমি ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, শুরুর দিকেই ছিলাম, যে কারণে শিক্ষকরা আদর করতেন। অভিযোগ বা শাসন করা এটা খুবই কম ছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে আমি একেবারেই মানে গা ছাড়া হয়ে যাই আর কি, এবং যদি বাংলা ভাষার সেই শব্দটি ব্যবহার করি, বেয়ারা হয়ে যাই। পড়াশোনা করতে চাইতাম না, বিতর্ক, অনুষ্ঠান, সংগঠন, ঘোরাঘুরি এগুলা করতাম। তো আমার স্যাররা, বিশ্ববিদ্যালয়ে আমার স্যাররা ডেকে ডেকে আমাকে বোঝাতো, আমার বাবা মাকে অভিযোগ করতো, তখন আমার খুব বিরক্ত লাগতো, মনে মনে খুবই বিরক্ত হতাম যে আচ্ছা আমি যা খুশি করে বেড়াই, স্যাররা কেন আমাকে এরকম করে, আমার ব্যক্তিগত জীবনে কেন হস্তক্ষেপ করে। তখন হয়তো বুঝতাম না সৃষ্টিকর্তা আসলে আমাকে এই উপলব্ধিটা করার সুযোগ করে দিয়েছেন যখন আমি শিক্ষক হয়েছি। শিক্ষক হবার পরে আমি অনুভব করেছি যে আমার শিক্ষার্থীরা আসলেই রাইট। আমার কতটুকু আপন, এবং আমার শিক্ষার্থীরা একেবারে আমার সন্তানের মতো আমার কাছে মনে হয়। যে আমার মায়ের পেটের বোন বা ভাইটি যেরকম, সে ভুল করলে আমার যেমন মনে হয় তাকে ধরে আমি শিখিয়ে দিই, আমার শিক্ষার্থীকে ঠিক একইভাবে একই রকম মনে হয়। তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো সৃষ্টিকর্তা আমাকে শিক্ষক করেছেন এই উপলব্ধিটুকুকে আরো বলশীল করবার জন্য, আরো শক্তিশালী করবার জন্য, এবং আমাকে কিছু দেবার জন্য। যেহেতু আমি নিজে চিকিৎসক হতে পারিনি বা সরকারি কর্মকর্তা হতে পারিনি বা আরো আরো যা যা মনে প্রাণী স্বপ্নের মণিকোঠায় ভাগ্য করে যে আরো যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ হয়নি, আমি কিন্তু সেগুলো আমার শিক্ষার্থীদের ভেতর দিয়ে পূরণ করার সুযোগ পাচ্ছি। এক একটি সেশন শেষ হয়, আমার শিক্ষার্থীরা যখন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়,
যেমন আজকের একটা ঘটনা বলি, আজকে কোনো একটা কারণে আমি একটা জায়গায় গিয়েছি, সেখানে যেয়ে দেখলাম আমার একজন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সে ভর্তির সুযোগ পেয়েছে। আমি বোঝাতে পারবো না এই খবরটি শুনে আমার কাছে যে কিরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, মনে হয় আমি নিজেই মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়ে গেছি। মানে এই যে অনুভূতিটুকু, এই অনুভূতিটুকু সৃষ্টিকর্তা আমাকে করে দিয়েছেন। তাহলে আমার কাছে যেটা মনে হয়, আমি যদি শিক্ষক না হতাম তাহলে এই অনুভূতিটুকু অনুভব করার সুযোগ হয়তো আমার হতো না। এই দিক থেকে আমি স্রষ্টার প্রতি খুবই কৃতজ্ঞ। শিক্ষক হয়ে আমি অনুভব করেছি যে দ্যাটস অ্যান অ্যাবসলিউটলি ভার্সেটাইল প্রফেশন। শিক্ষক এমন একটি পেশা, একজন শিক্ষক কখনো সে শিক্ষক বা পথ প্রদর্শক, কখনো সে বাবার ভূমিকায়, কখনো সে মায়ের ভূমিকায়, কখনো সে বন্ধুর ভূমিকায়, কখনো সে ভালো ভাইয়ের বা বোনের ভূমিকায় তাকে অভিনয় করতে হয়। আর এখন প্রযুক্তির কারণে আমাদের বাচ্চারা যেভাবে মানে খোলামেলা হয়ে যাচ্ছে, সেদিক থেকে একজন শিক্ষককে যত বেশি ভার্সেটাইলাইজড বা ইউনিভার্সাল ক্যারেক্টার প্লে করবে, সে তত বেশি সাকসেসফুল বা বেস্ট টিচার বা ভালো শিক্ষক হতে পারবে। তো সেই দিক থেকে আমাকে অনেকগুলো বিষয়ের সঙ্গে কাজ করতে হয়। আমি কখনো আমার ছাত্রকে বা আমার শিক্ষার্থীকে কখনো বকা দিই, কখনো শাসন করি, কখনো আদর করি, কখনো তার বন্ধুর মতো হয়ে তাকে কথা বলি, তাকে বিনোদিত করার চেষ্টা করি। সেদিক থেকে আমি একটা ভিন্ন মাত্রার একটা অনুভূতি পাচ্ছি শিক্ষক হয়ে। আর যতদিন বেঁচে থাকবো, এখন আমার ধ্যান জ্ঞান স্বপ্ন একটি, আমার সন্তানগুলোকে আমি মানুষ করে রেখে যেতে চাই। আসলে সবাই তো মানুষ। আমার সন্তানগুলোকে আমি সম্পদ করে রেখে যেতে চাই। সন্তান বলতে আমি আমার শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছি। আমি আমার শিক্ষার্থীদেরকে আমি সম্পদ করে রেখে যেতে চাই। ধন্যবাদ। তার মানে নাহিদ, তোমার একই অঙ্গে অনেক রূপ। তুমি কখনো অনেক। শিক্ষক, কখনো অভিভাবক, কখনো বড় ভাই, তাই তো? জি, জি। অনেকটাই সেরকম। আমি চেষ্টা এখন করি এটা আমরা আবার পালন করার। যাচ্ছি। জি, আমরা আবারও যাচ্ছি আনোয়ার আপার কাছে। আনোয়ার আপা মাঝখানে নেট বিড়ম্বনায় পড়েছেন, এটা বাংলাদেশের একটা বড় একটা সমস্যা। তো আনোয়ার আপা, আপনার কাছে, আপনি তো মানে অনেক বিষয় আপনি পারদর্শী। আমি আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখেছি যে আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন। তা আপনি যদি এই বিষয়ে আমাদের কিছু বলতেন যে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি, খুব সামান্য, মানে অল্প কথায়। জি, আপনি কি শুনতে ওয়েবসাইট, পাচ্ছেন আনোয়ার আপা? আমি বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওয়েবসাইট একটু তৈরি করা সাউন্ড এটা কম হচ্ছে। জি সাউন্ড জি কম হচ্ছে। হ্যাঁ, হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। ঠিক আছে, জি, আবার শুনতে জি, জি। পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি জি, বলেন, জি, শোনা যাচ্ছে। জি আপা। জি আচ্ছা, জি। শোনা যাচ্ছে, ওকে। তৈরি করা এটা আজকালকার বিষয়, জি জি তেমন বিষয় না। সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্য দিয়ে ওই কাজ করলেই হয়ে যায়। তো এটা বলার কিছু না, করলেই হয়। আর অন্যান্য আনুষঙ্গিক যে জি, বিষয়গুলি আমরা আছে, তাহলে যেমন পরিস্থিতিতে আপনার কাছে সহযোগিতা চাই। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল আছে, সেখানে আপনার অনলাইনে www.britishcouncil.com সার্চ দিলে অনেক কিছু চলে আসে। তো ইদানিং আমি 5 সপ্তাহের একটা ট্রেনিং করছি ব্রিটিশ কাউন্সিলের উপরে, সেটা হলো জেন্ডার ইকুয়াল নিয়ে, এটার উপর ভিত্তি করে। তো আগামীকালকে আমার সেই ট্রেনিংটা আছে। এর আগে 1 সপ্তাহ আগে 25 তারিখে হয়েছিল, আবার 10 তারিখে হবে। তো এভাবে পর্যায়ক্রমে চলছে। তো এই কাজগুলি জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অনলাইনে বসতে হবে এবং আমাদের স্টাডি করতে হবে। আমরা যে যত জানি সেই জানাটাকে জাগিয়ে রাখার জন্য, সেই জানাটাকে আরো বারবার যেন আমাকে নাড়া দিতে পারে, আমি সবার কাছে এটা পৌঁছে দিতে পারি, প্রসারিত করতে পারি, সেজন্য আমাকে স্টাডি করতে হবে। যত বেশি স্টাডি করব, যত বেশি সেটার দিকে লেগে থাকবো, ততই আমার অর্জনটা বেশি হবে। আর যখন আমার ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্ট হবে, আমার সেলফ স্কিল ডেভেলপ যত বেশি আমার হবে, তত একজন স্টুডেন্ট আমার কাছ থেকে তার স্কিল, সেলফ স্কিল অ্যাওয়ারনেসটা সে গ্রহণ করতে পারবে। তো আমরা প্রত্যেকেই যখন যার যার জায়গা থেকে আমাদের ব্যক্তিগত স্কিল ডেভেলপ করতে পারবো, তখনই আমি মনে করি আমাদের দেশ, জাতি এবং সমাজ সকলেই অতি দ্রুত সমৃদ্ধশালী হবে। এবং আমাদের যে স্বপ্ন, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমাদের দেশটিকে উন্নত দেশে পরিণত করার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার একটাই মাধ্যম, সেটা হলো পড়াশোনা করা
এবং নিজেকে ডেভেলপ করা। আমরা প্রত্যেকেই যদি আমাদের স্কিল ডেভেলপ করতে পারি, সেলফ স্কিল ডেভেলপ করতে পারি, সেই প্রত্যেকে বলতে সমাজের প্রতিটি মানুষ, দেশের সমস্ত মানুষ, তাহলে আমাদের দেশ উন্নত হবে। সেই ক্ষেত্রে ধন্যবাদ, আমাদের কাজ হলো বেশি করে, যেমন আমাদের সেখানে আমরা অনেক স্টাডি করতে পারি, ব্রিটিশ কাউন্সিল সেখানে আমরা পড়াশোনা করতে পারি, কানেক্টিং ক্লাসরুম আছে, যেখানে আমরা এখানে বসে থেকে, ঘরে বসে থেকে আমরা দেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারি। সেসব শিক্ষা প্রতিষ্ঠানে সেসব শিক্ষার্থী বৃন্দরা কিভাবে পড়া করছে, তৈরি করতে পারতেছে, সেভাবে আমাদের দেশের শিক্ষার্থীদেরকেও সেভাবে আমরা তাদেরটা দেখে তৈরি করতে পারি এবং আমাদের কাছ থেকেও তারা অনেক কিছু করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি পড়াশোনাটাই একদম সবচেয়ে উত্তম মাধ্যম। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপা। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি এখন আবারও যাচ্ছি আমাদের সদা হাস্যমুখ নাহিদ মণ্ডল, যিনি সবসময় সবার কথা শোনেন, সবাইকে প্রশ্ন করেন। আজকে উনি প্রশ্নের মুখোমুখি। আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে, অনুভূতি কি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে? আমি একটা কথা প্রায় বলে থাকি, কেমন লাগছে? ভালো লাগছে। আমি ধন্য হয়েছি, ওকে ধন্য আপনাদের এই আমন্ত্রণের জন্য। ধন্যবাদ। আচ্ছা, নাহিদের কাছে আমার এখন মূল প্রশ্ন যেটা, যে আমরা জানি যে আপনি বিতর্ক সংসদের সভাপতি। ময়মনসিংহে এই বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, এটা হলো যুক্তির প্রবাহ, তাই না? সেটাকে টিকিয়ে রাখার জন্য ময়মনসিংহে গড়ে উঠেছে ময়মনসিংহ বিতর্ক সংসদ এবং আপনি এটা সভাপতি। এর পিছনে গড়ে ওঠার ইতিহাসটা যদি আমাদের বলতেন আমরা একটু ধন্য হতাম। আচ্ছা, ধন্যবাদ। ময়মনসিংহ বিতর্ক সংসদের ইতিহাসটা শুরু হয় 2012 সালের 12 ডিসেম্বর, 12/12/12-তে। খুবই একেবারে সাধারণ সাদামাটা ভাবে আসলে এই সংগঠনের কাজটি শুরু হয়। এরপর আমরা 2013-14 সালে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ময়মনসিংহ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে বেশ কিছু প্রতিযোগিতা করি। তারপর 2014 সালের ডিসেম্বর এবং 15 জানুয়ারিতে এসে আমাদের সংগঠনের একটা বড় কর্মী বা সদস্য বা বিতার্কিকরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সরকারি চাকরি হয়ে যায়। যেখানে আমরা 15, 16, 17 এই সালগুলোতে খুব একটা কাজ করতে পারিনি। আবার আমি 2014 সালে জাতীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফবিটির ময়মনসিংহ জেলা কমিটিতে কাজ শুরু করি, জোনে কাজ শুরু করি। তখন একটু ময়মনসিংহ বিতর্ক সংসদটা ভাটা পড়ে। আমরা এখন 2018 থেকে আবারও কাজ শুরু করেছি। বর্তমানে এই ময়মনসিংহ অঞ্চলের তথা সারা বাংলাদেশের বিতর্কের প্রাণ পুরুষ যাকে আমি বলি, রাজীব কুমার সরকার সিটি কর্পোরেশনের সচিব হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ময়মনসিংহে যোগদান করার পর থেকে ময়মনসিংহ বিতর্ক সংসদ একেবারে ভিন্ন মাত্রায় কাজ শুরু করে। আপনারা জানেন ময়মনসিংহে বিতর্কের বেশ কয়েকটি সংগঠন কাজ করছে। ময়মনসিংহ বিতর্ক সংসদ, আমরা বিতর্ক নিয়ে কাজ করছি। ময়মনসিংহ ডিবেটিং সোসাইটি আছে, আবুল কালাম আজাদ নামে একজন বড় ভাই আছেন, উনি এটা সভাপতির দায়িত্বে আছেন, চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এনডিএফবিটি ময়মনসিংহ জাতীয় বিতর্ক সংসদ সংগঠনের শাখা, বিডিএফ বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এরাও ময়মনসিংহে কাজ করছে, রিজিওনাল ডিবেট তারাও কাজ করছে। সবগুলো সংগঠন তাদের মতো করে কাজ করছে, আমরা আমাদের মতো করে কাজ করছি। আমরা বিগত 2 বছরে এখন পর্যন্ত প্রায় 200-র মতো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছি, আয়োজন করেছি। এখন সর্বশেষ যে কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি, যে আমরা এখন আর প্রতিযোগিতায় কম যাব, আমরা এখন বিতার্কিক তৈরি করতে চাই। আমরা 2021-এর জানুয়ারি থেকে কর্মশালা, অনলাইন কর্মশালার উপর জোর দিতে চাচ্ছি, যে আমরা প্রতি মাসে হয়তো 1টি বা 2টি কর্মশালা করব। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিচারক, মেন্টর, মডারেটর তাদেরকে নিয়ে, যে বিতর্ক কিভাবে করা যায়, বিভিন্ন রকমের বিভিন্ন ধারার বিতর্কের বিষয়। আপাতত আমরা আগামীকাল আমাদের একটি কর্মশালা আছে, আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত জেলা প্রশাসনের ফেসবুক পেজে যাবে। সেখানে 100 জন বিতার্কি অংশগ্রহণ করবেন। সেটি প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের প্রথিতযশা বিতার্কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন জুডোর যিনি ডিবেটর ছিলেন, সময় টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার জাফর সাদ। আপনারা সেখানে যুক্ত হবেন। আমরা এই কর্মশালা করতে যাচ্ছি, আপনারা যে কেউ এই কর্মশালা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন এই মুহূর্তে ময়মনসিংহ বিতর্ক সংসদ শুধুমাত্র কর্মশালা নির্ভর একটি সংগঠন দিকে যাচ্ছে। সময় সুযোগ মিললে আমরা প্রতিযোগিতায় যাব, তা না হলে আগে যেমন শুধুই আমরা প্রতিযোগিতা করতাম, এখন আর সেদিকে আর যেতে যাচ্ছি না, আমরা কর্মশালা নির্ভর হচ্ছি। আর আপনাদের মতো মানুষের শুভকামনা, সহযোগিতা আছে বলেই হয়তো ময়মনসিংহ বিতর্ক সংসদ এতগুলো আয়োজন করতে পারছে।
ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ মানে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যে আপনাদের সেই কর্মশালায় যোগ দেওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা, এই মানে যুক্তির বিষয়টা। যুক্তির মাধ্যমে আমরা একে অপরকে আমরা কি করব, পরাজিত করব শক্তির চেয়ে। ঠিক আছে, আমরা এখন শফিকুল ইসলাম বেলাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কি কারো উদ্দেশ্যে কোনো প্রশ্ন করতে চান কিনা? স্যারের নেটওয়ার্ক মানে প্রবলেমে আছেন উনি। স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি ফাঁকে আনোয়ার আপাকে তাহলে প্রশ্ন করি, আপনি একটু প্রস্তুত হন, আপনার নেটওয়ার্কটা একটু ইয়ে করেন, মানে সবল করা যায়। আমরা আনোয়ার আপার কাছে যাচ্ছি। যে আনোয়ার আপা, আপনার অনেকগুলো স্বপ্ন, আপনি যেগুলো স্বপ্নগুলো দেখেছেন, আপনার বেশিরভাগ স্বপ্নই পূরণ হয়ে গেছে। এখন আপনার আর কোনো স্বপ্ন যেটা এখনো পূরণ হয়নি বা যেটা যেটা পূরণ হলে আপনার খুবই ভালো লাগতো, আপনি কি চান যে আপনার ভবিষ্যতের কোন স্বপ্নটা পাখা মেলুক? অনেক কঠিন একটা প্রশ্ন। আমার মনে হয় আপনার স্বপ্নই সকল হয়ে গেছে, শেষ নাই, আপনার চাওয়া পাওয়ার কিছুই নেই। চাওয়া পাওয়ারও শেষ নাই, জি, স্বপ্নেরও শেষ নাই। তো আমরা জানি আমি আর দূরে যেতে চাই না। সফল একজন মানুষ। কাছে এখন যে স্বপ্নটা, সেটা হলো আমি চাই কোভিড-19 থেকে সমগ্র বাংলাদেশ, সমস্ত মুক্তি পাই। পৃথিবী মুক্তি পায়। আমরা যেন অতি দ্রুত আমাদের ছেলে মেয়েদের মুখ দেখতে পারি, তাদের সামনে যেতে পারি, তাদের সেই হাস্যোজ্জ্বল চেহারা, তাদের সেই কথা, তাদের রেসপেক্ট, তাদের কাছ থেকে সেই চাওয়া পাওয়া, অর্থাৎ তাদের সাথে যে একটা আত্মার মিল, আন্তরিকতা, সে যে একটা 1 বছর হয়ে গেল যে গ্যাপ, যে শূন্যতা, সেই শূন্যতা থেকে পূর্ণতায় আসতে চাই। এখন এই মুহূর্তে আপনি যদি, হ্যাঁ, জি বলেন। তারা এগিয়ে যাক, তারা আরো ভালো কিছু শিখুক, তারা আসুক আমাদের সামনে, তাদের কাছ থেকে আমরা যাই, তাদেরকে আমরা দেখি, এবং তারা সুস্থ থাকুক, আমরা সকলেই সুস্থ থাকি। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া। ধন্যবাদ। আর আমার ব্যক্তিগত জি চাওয়া পাওয়া ধন্যবাদ। যেটা, আমরা জানি আপনার অনেক, জি, যেটা পূরণ হয়ে গিয়েছে। ব্যক্তিগত সুস্থ থাকা, বেঁচে থাকা, সবার সাথে হাসি উজ্জ্বল থাকা, সবার সাথে ভালো সম্পর্ক রাখা, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, সবাইকে আমি সুখী দেখতে চাই। এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। এখন আমি এবার যাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ স্যারের কাছে। জি, জি, জি। স্যার বলেন, শোনা যাচ্ছে? শফিক স্যার বলেন। আমাকে শোনা যাচ্ছে? জি, জি, জি। আমি বলতে চাচ্ছিলাম, নাহিদ স্যারকে বলিয়া বলবো আমি, আমার বন্ধু মানুষ। আসলেই ওনার কণ্ঠে যখন আমরা 92 মেগাহার্টজ যখন শুনি, তখন খুব খুব ভালো লাগে। আসলে স্যার, আমি দেখেছি আপনার এখানে আপনি এই চলচ্চিত্র অঙ্গনের সদস্য, ময়মনসিংহ চলচ্চিত্র অঙ্গনের। তো স্যার, আপনি যদি এখানে চলচ্চিত্র অঙ্গনে অভিনয় করতে চান, তাহলে কোন অভিনয়টা বা আপনি মুখ্য হিসেবে নিবেন, ভালো লাগবে বা করবেন, এটা যদি আপনার কাছ থেকে জানতাম। আচ্ছা, যাই হোক, আপনি খুবই কোন মজার চরিত্র? একটি প্রশ্ন করেছেন। খুবই মজার একটি প্রশ্ন, যে আমি আসলে আমার শারীরিক যে গঠন, আমার দৈহিক উচ্চতা এবং আমার চেহারার যে অবস্থা, এই অবস্থায় আসলে চলচ্চিত্রে অভিনয় করার মতো যোগ্যতা এখন আমার তৈরি হয়নি। কারণ আপনি নায়ক চরিত্র বলেন বা অন্যান্য যে কোনো চরিত্রই বলেন, সেখানে আসলে আমি এখনো যোগ্য নই। তবে হ্যাঁ, একটি চরিত্র হয়তো আমাকে দিয়ে মানাতে পারে, সেটি হচ্ছে যে নায়কের বাল্যকাল বা শৈশবকালের কোনো ক্যারেক্টার যদি থেকে থাকে, বা নায়কের ছোট ভাই বা নায়িকার ছোট ভাই, এই ধরনের কোনো ক্যারেক্টার যদি থাকে, সেক্ষেত্রে হয়তো বা সেটিতে আমাকে হয়তো আহ দর্শক গ্রহণ করলে করতেও পারে। আমি ময়মনসিংহ চলচ্চিত্র সংসদের একজন সদস্য হিসেবে আছি। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আমরা পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রগুলো ময়মনসিংহে দেখাবো। এই বিভিন্ন কারণে এই সংগঠনটি আপাতত নিষ্ক্রিয় আছে, খুব দ্রুত হয়তো সক্রিয় হবে। তবে আপনার এই চমৎকার প্রশ্নটির জন্য ধন্যবাদ। আমার চলচ্চিত্রে অভিনয় করার আসলে কোনো ইচ্ছে নেই, কারণ সবাইকে দিয়ে তো আসলে সব কাজ হয় না। আমার জন্য আসলে চলচ্চিত্রটা নয়। ধন্যবাদ।
তবে তোমাকে কিন্তু নায়ক হিসেবে ভালো মানাবে। না, আমাকে নায়ক হিসেবে কেমন মানাবে জানি না, স্যার তবে আপনার সেক্ষেত্রে কণ্ঠ এবং নায়িকা, আপনার স্যার, সে- না আপনার কণ্ঠ সেক্ষেত্রে এবং যে বিষয়টি বলি, চেহারা আসলে কিন্তু নায়ক হিসেবে মানাবে। আমরা না না না, না, আমরা ব্যাপারটা কিন্তু সেক্ষেত্রে আপনাকে এরকম নায়ক হয়ে যাবে। হিসেবে দেখতে চাই। যদি কোনো না, এরকম চলচ্চিত্র হয়, আমি তৈরি করি, আমি তৈরি করি, তো সেখানে আপনি নায়ক থাকবেন ইনশাল্লাহ। আর যাক, শুনে ভালো লাগলো। আপনার কাছে তখন সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে নায়িকা যেন আমার চেয়ে লম্বা না হয় আর কি। জি, এবার আমি নাহিদ স্যারের কাছে আরেকটি প্রশ্ন করছি। সমস্যা নাই। শিক্ষক আপনি আচ্ছা, আমি আনোয়ার শিক্ষক আপাকে বলবো। আনোয়ার আপা অনেক পরিশ্রমী মানুষ। উম, জি 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 বলেন। শফিক স্যারের সম্ভবত নেটে প্রবলেম। শোনা যাচ্ছে শফিক স্যার? জি জি জি, আচ্ছা না আমি নাহিদ সমস্যা নেই, স্যারের কাছে বলতেছি যাই। আমি। শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, জি জি, আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে না? ওকে। আচ্ছা, আনোয়ার আপা, কথা আনোয়ার আপা বারবার আমি থেমে যাচ্ছে। দেখেছি উনি, ওনার অনেক কাজে আমি ওনার সাথে সাক্ষাৎ হয়। তো উনি তো এই দেখা যাচ্ছে ওনার প্রোফাইল প্রোফাইল অনেক বিল্ড আপ। তো অনেকগুলি কাজের মধ্যে, সামাজিক কাজের মধ্যে তিনি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি কুটির শিল্প। অনেক সময় দেখি আমাদের যখন স্টল হয়, বিভিন্ন মেলায় যখন স্টল হয়, তিনি ওনার একটা স্টল দেখতে পাই আমি। আসলে এভাবে শিক্ষকতা, এরপরে বিভিন্ন এই যে কন্টেন্ট, সেরা কন্টেন্ট তৈরি করা বা অ্যাম্বাসেডর হওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এরপরে রাজনৈতিক অঙ্গন, আর এরপরে আবার এরকম এই শিল্প বা ক্ষুদ্র শিল্প বা কাজ করা, এই যে কাজটি, এটি আবার পরিবার সামলানো, এটা কিভাবে একজন আমাদের এই ম্যাডামের দ্বারা সম্ভব হয়, এটাকে যদি বলতেন কিভাবে গুছাইতে পারেন এগুলি। হয়ে যায়, তাই ধন্যবাদ। না? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। তো কথাই বলে যে যদি ইচ্ছা থাকে তাহলে গাং পাড়াইতে কতক্ষণ, যদি থাকে বন্ধের মন গাং পাড়াইতে কতক্ষণ, আঞ্চলিক ভাষায় বলে থাকে। আমি এই যে আজকে এখানে করেছি 8টায়, আমি সে হয়েছি 2টার পরে। আমাদের ময়মনসিংহ জেলায় আমাদের যে সরকারি স্কুলগুলো আছে, সরকারি স্কুলের টিচারদেরকে নিয়ে একটা সমিতি গঠন হয়। আমাদের জেলা স্কুল আছে, বিদ্যাময়ী স্কুল আছে এবং অন্যান্য সরকারি ল্যাবরেটরি স্কুল আছে। তো সেখানে কমিটি নিয়ে একটি সমস্যা আছে, সেটার আজকে একটা প্রোগ্রাম ছিল আপনাদের ওই সরকারি ল্যাবরেটরি স্কুলে। সেখানে আমি যোগদান করেছি, সেখানে ছিলাম সমস্ত প্রোগ্রামে এবং সেখানে খাওয়া দাওয়া করেছি। সেখান থেকে যে আমি আরেকটা সংগঠন করতেছি, সেটা হলো বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ মহানগর শাখা, সেটার আমি সাধারণ সম্পাদক। তো সেখানে 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি করতেছি। সেখানে থাকবে হলো আপনার সভাপতি 11 জন, তারপরে জয়েন্ট সেক্রেটারি হবে 9 জন, এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন পদবি বলে 71 সদস্য বিশিষ্ট কমিটি। সেই কমিটি কমপ্লিট, আমার যে সভাপতি আছেন ওনার হাতে গুছিয়ে দিয়ে একদম স্ট্যাপলার করে দিয়ে এই ফর্ম এই কাজে পিছন দিয়ে লিখে দিয়ে আসছে যে এই পদে এই কয়টা ফর্ম কমপ্লিট করে আমি দৌড়াইয়া বাসায় আসছি। বাসায় ঢুকি আমি দেখি 8টা 2 বাজে। তারপরে আমি তাড়াতাড়ি করে এখানে অ্যাটেন্ড করলাম, এসে দেখি যে রুম গোছালো, আমার কম্পিউটার গোছালো। কোন রকম ঢুকে ঢুকে আবার দেখা গেল যে কখনো আমি ভিডিও স্টপ করে দিচ্ছি, দিয়ে আমি গোছাচ্ছি, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো চলে আসতেছে। এই হলো বিষয়। তো এখানে হলো যে কোনো কাজ আমরা যদি করি এবং ইচ্ছা থাকে তাহলে সব কাজই করা যায়। আপনি ইচ্ছা হলে হবে না। দেখা যাবে সারাদিন চলছে, এমনিতে সময় নষ্ট হচ্ছে, ফেসবুক টিপা হচ্ছে। আর যদি ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু করা যায়। এই যে ক্ষুদ্র শিল্প যেটা কথা বলা হয়েছে, আমরা অনেকেই আছি সমাজে, বিভিন্ন ভাবে আমরা জীবনযাপন করি, কিন্তু আমাদের মতো অনেক মানুষ আছে যারা শিক্ষাগত অর্জন করতে পারে নাই বা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে নাই, কিন্তু তার যে ব্যক্তিগত চাহিদা, মৌলিক যে চাহিদাগুলি, সেই চাহিদাগুলি তার মেকআপ করতে হয়, সেই চাহিদাগুলি তাকে পূর্ণ করতে হয়।
এখন সেই চাহিদাগুলি পূর্ণ করতে তো তাকে শেল্টার লাগবে, সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে এই ক্ষুদ্র কুটির শিল্পের মধ্য দিয়ে দেখা গেল অনেক যাদের কোনো অবলম্বন ছিল না, তারা কাজ করতে পারতেছে, রিজিকের ব্যবস্থা হচ্ছে। আর সেই জন্য এই কাজগুলি আমি যখন রশিদ টানি ওই কাজগুলি করি, আমি কিন্তু কখনো ওগুলো করি নাই। ইউটিউব দেখে দেখে এবং বিভিন্ন ছবি দেখে দেখে নিজে শিখে তারপর দেখিয়ে দিই, তখন ওরা ওই কাজগুলি করতে পারে। এবং সেটা একমাত্র ওই শ্রেণীর লোকদেরকে তাদের জন্য জীবিকা নির্বাহ করার কোনো একটা কিছু আমি করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্যই কিন্তু আমার এই কাজগুলি করা। এবং এর মধ্য দিয়ে আমি মনের আনন্দ পাই, তৃপ্তি পাই। এবং যখন একজন অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানো যায়, তখন মনে হয় যে না, কিছু করতে পারলাম বা একজন মানুষের পাশে দাঁড়াতে পারলাম। এই এই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ শফিকুল ইসলাম বেলালকে যে উনি আমার সেই ছোট ছোট জিনিসগুলি উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এটাও আমার একটা বড় প্রাপ্তি, যে ভালোবাসা, এই এই শ্রদ্ধা আমার প্রতি এবং আমার কাজগুলিকে যে সম্মান দেওয়া, সেটাও আমি মনে করি এটা আমার একটা বিশাল প্রাপ্তি। এবং এই সম্মান যেন আমি সবসময় রাখতে পারি, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে যেন আমি সেবা করতে পারি, আমি সেই প্রত্যাশাই করি সবার কাছে এবং সেই দোয়া চাই। ধন্যবাদ আপনাকে, আপনার মনের কথাগুলো আমাদের কাছে আজকে আপনি সুন্দর করে প্রকাশ করেছেন। আপনি যে অনেক ধন্যবাদ আপা, আসলে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তা আমরা এখন আবার যাচ্ছি নাহিদ স্যারের কাছে। নাহিদ স্যার, আপনি ব্যক্তিগত জীবনের শিক্ষক, তারপরে আপনি উপস্থাপক, তারপরে হলো আপনি বিতার্কিক। এই তিনটার মধ্যে কোনটা বেশি আপনার পছন্দ, এবং তিনটার মধ্যে মিল এবং অমিল বলে কোনটা মনে হয় আপনার কাছে? কোন মিল আছে তিনটার মধ্যে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই জটিল একটি প্রশ্ন। না, প্রশ্ন কঠিন, প্রশ্ন ঠিকই সহজ আছে, উত্তরটি হয়তো কঠিন। আপনি বলেছেন যে আমি পেশায় শিক্ষক, বিতার্কিক এবং উপস্থাপক। এই তিনটির সাথে খুব চমৎকার একটি মেলবন্ধন আছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমি তিনটি পরিচয়ের মধ্যে কোন পরিচয়টি আসলে দিতে চাই, তাহলে আমি বলবো আমি তিনটি পরিচয় দিতে চাই, কারণ তিনটি পরিচয় আসলে আমার কাছে তিনটি সন্তানের মতো। শিক্ষক পরিচয়টি খুব খুব ব্যাপ্তি বা খুব ইলাবোরেট একটি আইডেন্টিটি, হ্যাঁ, এবং এটার অনেক অনেক বৃহৎ একটি ক্ষেত্র। সুতরাং এই পরিচয়টি ইগনোর করার কোনো সুযোগ নেই বা আমার কোনো ইচ্ছেও নেই। বিতার্কিক যেটি, এটা আসলে বিতর্কটি আমার রক্তে। আমি বিতর্ক করতে করতে বা সংগঠনের সাথে কাজ করতে করতে আমি আমার অনেক 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 কর্মজীবনে হয়তো আরো ভালো জায়গায় যেতে পারি। সেদিক থেকে বিতর্ককে ছাড়ার কোনো সুযোগ নেই। আর উপস্থাপনাটি এটি আসলে করতে করতে হয়ে গেছে। বিতর্ক এবং উপস্থাপনা একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, আষ্টে পৃষ্ঠে। আর একজন শিক্ষক হতে হলে অবশ্যই তাকে যুক্তি জানতে হবে এবং অবশ্যই তাকে উপস্থাপন কৌশল জানতে হবে। সুতরাং এই তিনটি বিষয়ের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক রয়েছে বলে আমি বিশ্বাস করি। আর প্রত্যেকটি শিক্ষকই একজন যুক্তিযোদ্ধা, প্রত্যেকটি শিক্ষকই একজন ভালো উপস্থাপক, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনি বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর, ময়মনসিংহ, বাংলাদেশ, সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ বা ভালো শিক্ষকদের আপনি প্রোফাইল গুলো ঘাটলে দেখবেন যে তারা প্রথমত একজন ভালো উপস্থাপক, এরপর তারা যুক্তিবাদী মানুষ, তারপর দুটি মিলিয়ে তারা শিক্ষক, এরপরেই তারা শ্রেষ্ঠ শিক্ষক বা জনপ্রিয় বা প্রিয় শিক্ষক হওয়ার আলাদা বিশেষণ তারা পেয়েছেন। সুতরাং ভালো শিক্ষক হতে হলে অবশ্যই এই দুটি বিষয় থাকতে হয় বলে আমি মনে করি। সুতরাং আমার কাছে তিনটি পরিচয় আমার কাছে খুবই মূল্যবান। খুবই সুন্দর উত্তর, চমৎকার। আমি মানে আপনার উত্তরে আমি সন্তুষ্ট 100%। ধন্যবাদ স্যার। এবার শফিক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। কোন প্রশ্ন? নাহিদ স্যারকে খুব দ্রুত ছেড়ে দিতে হবে, কারণ নাহিদ স্যার পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান আছে, উনি যুক্ত হবেন। আপনার কাছে একটি প্রশ্ন আমার, যে আপনি আমার উত্তর পেয়ে খুশি হয়েছেন, তাহলে আমি 10-এ কত পাবো আপনার কাছে? 10-এ 10-এর উপরে, আরো বেশি দিব নাম্বার। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি একটু আরেকটা বিষয়ে কথা বলার লোভ সামলাতে পাচ্ছি না, একটু মানে ইন্টারাপ্ট করে বলছি যে আমি আনোয়ার স্যারের সাথে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এটি আমার জন্য কত বড় একজন পাওয়া, কত বড় রকমের পাওয়া। আনোয়ার স্যার যে কি মানুষ, উনি খুব অন্যরকম একজন মানুষ। উনার স্বামী হচ্ছেন ময়মনসিংহে
আওয়ামী লীগের খুব প্রথিতযশা একজন নেতা। শত সহস্র লক্ষ লক্ষ মানুষ ওনার স্বামীকে একদম লিডার বা স্বামী থেকে অথচ দেখেন উনার ভিতরে এই ধরনের কোন প্রকার মানে অহংবোধ বলেন, দাম্ভিকতা বলেন বা আলাদা একটা নিয়ে থাকা একেবারেই সরল প্রকৃতির একজন মানুষ। সবসময় উনি মিষ্টি হাসিটাকে সাইনবোর্ডের মতো মুখে ঝুলিয়ে রেখেছেন। যেখানে ওনার সাথে দেখা হয় সালাম দিলে হাসি মুখে উত্তর। এবং আমি আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি প্রথম ম্যাডাম আমাকে চিনতেন না কিন্তু। আমি কে বা আমি কি কেমন বাচ্চা একটা ছেলে আমাকে এসে কথা বলছে। তারপরে উনি আমার সাথে এমন ভাবে কথা বলতেন যেন বাইরে থেকে যে কোনো মানুষ দেখলে মনে হতো ওনার সাথে ১০ বছরের পরিচয়। এই যে একটা গুণ, এটা কিন্তু খুব বড় একটি ব্যাপার। আমি যতটুকু জানি আনোয়ারা খাতুন স্যার খুব ভালো রান্না করতে জানেন, চমৎকার সুস্বাদু রান্না করতে জানেন। তো উনার এই গুণটির কথা যদি উনি উপস্থাপকের মাধ্যম হয়ে মাননীয় স্পিকার যদি থাকেন এখানে ওনার মাধ্যম হয়ে আমি ওনার কাছে জানতে চাই যে এই যে সুন্দর রান্না করার একটি গুণ, এবং আমার খুবই আগ্রহ আপনার হাতে রান্না খাওয়ার। তার মানে পেছনের রহস্য, রান্নার পেছনের রহস্য আপা বলবেন কি আপনি? আমরা কিন্তু সাথে যাব। হ্যাঁ, নাহিদ মন্ডল সাহেব উনি বাড়ি বলছেন, উনি আমার হাতের রান্না আমার মনে হয় খেয়েছেন, কিন্তু উনি মনে হয় একটু বেশি বাড়ি বলছেন। যেহেতু রান্নার কথা আসছে, আমি আমার জীবনের বেশ কিছু স্মৃতি আছে, সব বলি। অনেক সময় সম্ভবত ওনার নেটওয়ার্ক নেট বিচ্ছিন্ন হয়ে কানেকশন, গেছে। আপু মনে ডিসকানেক্ট হয়ে গেছেন, দুঃখিত স্যার। আবার আসছেন আপনি। না, আবার আসতেছে চলে আবার। আসছেন, কথা কি চলে শোনা আসছেন। যাচ্ছে? আমাদের রান্না জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। নেট স্যার প্রবলেম। বলুন। তো আমি একটি উদাহরণ দিই। আমার জীবনে আমি কখনো ওই চাল দিয়ে যে রান্না করে জর্দা, লাউ করে রান্না করে জর্দা, জর্দা জর্দা খেয়েছেন? জি, আমি বুঝাতে পারছি এটা এর আগে না। হ্যাঁ জর্দা। আমার বাসায় মিলাদ পড়ানো হবে, সেখানে ১ মণ চালের জর্দা রান্না করতে হবে, এবং সেটা আমাকে আমার সাহেব এসে বলতেছেন যে এর মধ্যে আমার মাথায় বাড়ি, আমি জীবনে এক কেজি চালের জর্দাও রান্না করি, এতই টেস্টারে রান্না। তো এটা আমি দেখেছি বাবুর্চি যখন রান্না করে আমার কিভাবে কিভাবে রান্না করে কি দেয়, সেই মনে রেখেছিলাম। এবং আমি পড়েছিলাম সব আমাকে দাও, ছিল না। আজ থেকে আরো প্রায়, তখন আমার ছোট ছেলে ৪ মাসের বয়স, সে তার করেছিলাম তখন তার ৪ মাস বয়স ছিল। ৪ মাসের বাচ্চা কোলে নিয়ে এতগুলি জর্দা, বিশেষ করে ওই জর্দা আমি কিভাবে করেছি আমি জানালা ফাঁকা কিন্তু দেখেছিলাম, ওইটা অনুকরণ করে জর্দা রান্না করতাম। দৌড়ের মধ্যে সব জর্দা আস্তে আস্তে করে একটা একটা করে রান্না করে দেখছি, আর ওটার মধ্যে ভাবি দেখুন করতে করতে জর্দা হলো, সেই জর্দার মধ্যে কমলা দেওয়া, কি দেওয়া, বাদাম টাদাম সব দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন প্যাকেট হলো, মিলাদ হলো, তখন সবাই খুব বাহবা বললো যে এত সুন্দর জর্দা কোন বাবুর্চি রান্না করছে। আর আমি কিন্তু খুব ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম যে আল্লাহ জানে জীবনে রান্না করি না এই জর্দা জানি কেমন হয়েছে। তো আমি মনে করি যে সব কাজে, যে কোনো কাজে সাহস সাহস এবং ইচ্ছা বল যদি থাকে, তাহলে ইনশাল্লাহ ভালো মন্দ যাই হোক হয়ে যাবে। তো রান্নার বিষয়টা যেহেতু আসছে, রান্না ওইরকম ভাবে আমি তাই শিখি নাই। আর আগে তো এত ইউটিউব ছিল না, মানে আন্দাজে আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। লবণটা জি, সেজন্য রান্না করতে গেলে আমি আগে লবণ দিই, যদি আগে লবণটা দেওয়া হলো না তাহলে দেখা গেলো লবণই দেওয়া হলো না। সেজন্য যে কোনো খাবার যদি শুধু জি, লবণটা সঠিকভাবে হয়, আমি কখন খেতে দেখি নাই কম বেশি হলো।
আল্লাহর রহমত। তো নাহিদ জি, মন্ডল ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ যে বিষয়ে তো ওনার কথায় আমি এখন আলোচনা হইলাম। তবে যেহেতু একজন রাজনীতিবিদের সংসারে আছি, আরো এক সময় দেখা গেল মন্ত্রী আসবেন, উনি বললেন যে আজকে 25 জন বা 30 জনের খাবার রান্না করতে হবে। তো আমার তো হিসেব আছে, যদি 30 জন বলে তাহলে সেখানে কমপক্ষে 60 জন ধরতে হবে, 40 জন মানে সেখানে 80 জন। আর না হয় এই যে একজন এমপি মন্ত্রী আসলে ওনাদের সাথে 8-10 জন 15-20 জন ঢুকবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে ওগুলি একটা বয়স ছিল, সেই সময় আমার অনেক পার করতে হয়েছে, তবে এখন করি না। এখন নাহিদ মন্ডল স্যার যা বললেন এটা এটা এখন নাই, একসময় ছিল। এখন হইলে সেই বাবুর্চি ডাকো অথবা অমুক জায়গায় করো, বা বাসায় নাই, বাসায় এসব ঝামেলা নাই। এটা বাচ্চারা যখন একটু বড় হয়েছে, 7-8-এ পরে, এরকম বড় হয়েছে, তখন দেখা গেল ও আবার খেলাধুলা নিয়ে তার একটু কাজ আছে। ছোট ছেলেটাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, আর বড় ছেলেটা পড়েছে জেলা স্কুলে বাংলা মিডিয়ামে। দেখা গেল বড় ছেলের স্কুল বন্ধ তো ছোট ছেলের পরীক্ষা, ছোট ছেলের যখন পরীক্ষা শুরু হয় ইংলিশ মিডিয়ামে, 8টা তার ক্লাবে খেলা শুরু হয়, তিনি ওদেরকে বাসায় আনা তুলে খেলোয়াড় যখন বাসায় থাকে তখন তার খাবার দাবার অনেক কিছু কিন্তু সমস্যা হয়। তখন আস্তে আস্তে শিখলাম, আমিও সেটা দিলাম যে হোটেলে তুলো, এরকম করে করে আস্তে আস্তে রান্না হলো। এখন দেখা গেল আমি একেবারে বেঁচে গেছে, এখন আর বাসায় কোনো ঝামেলা নেই, এখন সব বাইরে বাইরে। তো নাহিদ মন্ডল স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে করে আসবো, তাই না? আমাকে এত করেছেন। তো সবার বাসায় ধন্যবাদ। জি, আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি জাকিয়া আফরোজ মুক্তি আপু, তোমাকে ধন্যবাদ। শামসুন নাহার ম্যাম বলেছেন শুভকামনা, আপনাকেও শুভকামনা। সাইফুল ইসলাম নয়ন অভিনন্দন জানিয়েছেন, আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। তারপরে ইউএসও কাপারসিয়া উনি দেখছেন, ওনাকে ধন্যবাদ। আমাদের জেসমিন ম্যাডাম সবার প্রিয় ম্যাডাম, উনি দেখছেন, আপা আপনাকে ধন্যবাদ। সানোয়ার স্যার দেখছেন আমাদের সাথে এই অনুষ্ঠান, সানোয়ার স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার এক শিক্ষার্থী রুমা সরকার এই মুহূর্তে লাইভে দেখছেন আমাদের অনুষ্ঠান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সবার প্রতি। এখন আমার আনোয়ার আপার কাছে সর্বশেষ যে প্রশ্ন, যে আপনি তো জয়িত হয়েছেন, এখন নারী হিসেবে আপনি কি নিজেকে কখনো অসহায় মনে করেছেন, বা পরবর্তী প্রজন্মের জন্য আপনার ইয়াটা কিভাবে, মন্তব্য যে কি করণীয় নারীদের জন্য? আমি নিজেকে নারী হিসেবে কখনো দেখিনি। আমি মনে করি যে আমি একজন মানুষ, আর যে কোনো কাজে কাজ করাটাই মূল উদ্দেশ্য, পিছনের দিকে না তাকিয়ে কাজ করে যাওয়া। আর যখন এই কাজ করব সেক্ষেত্রে ভালো মন্দ তো থাকতেই পারে। যদি কখনো অবহেলিত বা যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা আবার শুনলে ভালো হতো ম্যাডাম, আপনি প্রশ্নটা যদি নিজেকে আবার নারী বলেন। হিসেবে কখনো কি অসহায় মনে করেছেন? জি, আমাদের দেখা যায় নারীদের বিভিন্ন প্রতিকূলতার প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় যে কোনো কাজ করতে গিয়ে। আপনি কি কখনো নিজে কি অসহায় মনে করেছেন, আমি তো নারী, এই কাজটা আমার পক্ষে করা না, সম্ভব না, কখনো এরকম কি? অসহায় মনে করিনি। তবে কাজ করতে যে প্রতিবন্ধকতা আমাদের মেয়েদেরকে, যাদের আমার যেমন, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার পরে রেজাল্ট হওয়ার আগে আমি শ্বশুর বাড়ি চলে আসি। তো সেই ক্ষেত্রে আমার পড়াশোনা করা, সংসার, বাচ্চা লালন পালন, এইগুলি কাজে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। সেই কাজকর্মগুলিকে প্রতিবন্ধক মনে করি, তাহলে অবশ্যই সেটা প্রতিবন্ধক না। যে অল্প বয়স শ্বশুরবাড়িতে আসতে হয়েছে, সেই কাজ নিতে হবে এবং সেভাবে কাজ করে আমাকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সেগুলিকে আমি প্রতিবন্ধকতা মনে করিনি, আমার কর্তব্য মনে করেছি। তো নারী হিসেবে নয়, আমি মনে করি মানুষ হিসেবে কাজ জি, করে যাওয়াটাই সবচেয়ে বড় কথা। সেক্ষেত্রে যে মানুষটি হোক, সে যদি কাজ করে
হলে কোনো প্রতিবন্ধকতা হিসেবে সামনে দাঁড়াতে পারবে না। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে যাওয়াটাই হলো কথা। আর যখন প্রতিবন্ধকতা সামনে আসবে, যত বেশি প্রতিবন্ধকতা হবে তত বেশি সমাধান আসবে। সেই জন্য যত সমস্যা আসবে সেই সমস্যাটাকে সমস্যা মনে না করে সেই সমস্যাটাকে ভালো যদি আমরা ধরে নিই যে এই সমস্যাটা আমার জন্য ভালো, হ্যাঁ, আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে বা আমার ভুলগুলিকে করে, সেটা নিশ্চয়ই উনি আমার জন্য খারাপ নয়, উনি আমার জন্য। এবং সেই সমস্যাগুলি সমাধান করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা সাকসেসফুল হলাম, সাফল্যমণ্ডিত হলাম। যে নারী পুরুষ বলে কোনো জি, অসংখ্য কাজ করে যাওয়া কথা। ধন্যবাদ। জি, অনুপ্রাণিত হলাম সুন্দর কথা শুনে আপনার। এই মুহূর্তে নাহিদ স্যারের কাছে আমার সর্বশেষ প্রশ্ন। নাহিদ স্যার আরেকটা অনুষ্ঠান আছে, আমি ওনাকে ছেড়ে দিব। স্যারের কাছে সর্বশেষ প্রশ্ন যে আইসিটি নিয়ে, আপনি তো আইসিটিতে আছেন, আইসিটিতে আপনার পরবর্তী ভাবনা বা আপনি আমাদের জন্য কি কি করতে চান, আমাদের কি কি শেখাতে চান, সর্বশেষ প্রশ্ন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটি করেছে এটা আসলে খুব দৃষ্টতার ব্যাপার। আমি আসলে সেই যোগ্যতা নিয়ে এখনো তৈরি হইনি। আমি আপনাদেরকে শেখাবো। আমি হয়তো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এই বিষয়টি এভাবে না হয়ে সেভাবে হতে পারে। আর আরেকটি বিষয় আমি সবসময় মনে করি, যদিও আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছি, কিন্তু আমার অনেক ঘাটতি আছে। আমি এখনো প্রতিনিয়ত শিখছি, প্রতি মুহূর্তেই শিখছি। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকেও শিখি, আমি আমার সহকর্মীদের কাছ থেকেও শিখি, এবং আপনাদের মতো যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আছেন তাদের কাছ থেকে প্রতি মুহূর্তে আমি শিখছি। সুতরাং কাউকে শেখানো সেই সুযোগটি আসলে ওইভাবে আমার স্বপ্ন বা ইচ্ছা এই মুহূর্তে আপাতত নেই। আপাতত আমার টার্গেট হচ্ছে আমার শিক্ষার্থী যারা আছে তাদের, আমার যে সাবজেক্টটি আছে তাদের পঠিত বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই বিষয়টিতে তারা যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমার সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী। এটা হচ্ছে আমার প্রথম ও প্রধান টার্গেট। আর দ্বিতীয়ত হচ্ছে যে যতগুলো প্রশিক্ষণ নেওয়া সম্ভব, আমি খুবই কৃতার্থ যে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাথে আমি যুক্ত থাকতে পারছি। এটার জন্য সংশ্লিষ্ট যারা আছেন, খোরশেদ আলম তালুকদার স্যার সহ অন্যান্য যারা আছেন, আপনি নিজে আছেন, শাহনারা বেগম আপা, তারপর হচ্ছে শফিকুল ইসলাম স্যার আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সাথে থেকে আমি প্রতি মুহূর্তে শিখতে চাই। কি করলে আরো ভালো শিক্ষক হওয়া যায়, কি করলে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আরো দক্ষ হওয়া যায়, এগুলো শিখতে চাই। সুতরাং এটি হচ্ছে আমার মূল কাজ। আর আমার খুবই ইচ্ছা আমি আরো উচ্চতর ডিগ্রি নিব। সেটা, আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে। আমি আইএলটিএস দিয়ে হয়তো বাইরে যদি যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেক্ষেত্রে পিএইচডি বা আরো ডিগ্রি যদি নেওয়ার সুযোগ হয়, আমি ইচ্ছে আছে পড়াশোনা করার। জানি না বাস্তবতা বা সময় সুযোগ সেটা সম্ভব করবে কিনা। এইটুকুই হচ্ছে আমার আপাতত। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষেরই আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টিতে আরো অভিজ্ঞ হওয়া দরকার বলে আমি মনে করি, এবং সরকার সেই উদ্যোগগুলো নিচ্ছে। আমরা তার পাশাপাশি থেকে কাজ করছি। আইসিটি শিক্ষক ফোরাম সদর উপজেলা কমিটি নিশ্চয়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে। আমি সকলের সঙ্গে আছি, সবসময় থাকবো। প্রত্যেকের প্রতি শুভকামনা রইল, আমার জন্য শুভকামনা দোয়া জানাবেন। ধন্যবাদ। জি, আমরা চাই আপনার এই স্বপ্নগুলো পাখা মেলুক এবং আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা শিখবো এবং শেখাবো। এটাই কিন্তু মানুষের শেখার কিন্তু কোনো শেষ নাই। প্রতিটা ইনশাআল্লাহ, মুহূর্তে মানুষ ইনশাআল্লাহ, শিখছে। ইনশাআল্লাহ। জি, শফিকুল ইসলাম বেলাল স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কারো কাছে তাহলে আপনি করতে পারেন। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের। আপনার কোনো প্রশ্ন? শফিক স্যারের নেট সম্ভবত এই মুহূর্তে দুর্বল আছে আবার। স্যার কি শুনতে পাচ্ছেন আমাদের কথা, শফিক স্যার? জি 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 আপা, সমস্যা নাই। জি জি, শুনতে পাচ্ছি। তো আসলে আমাদের শেষ মুহূর্ত, স্যারের মতো 9টায় অনুষ্ঠান আছে একটা, হয় একটা প্রশ্ন করতাম, তবে সমস্যা নাই, প্রশ্নটা রয়ে গেল, অন্য একদিন আবার করব ইনশাআল্লাহ। না, আপনি করতে পারেন, আমার অনুষ্ঠানটি চলবে আমাদের কার্যক্রম। সমস্যা নেই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, আসলে আপনি কিন্তু
যে আপনাকে আমি যতটুকু জানি বিভিন্ন সময় শিক্ষকতার পাশাপাশি বিতর্ক বা বিডি নিউজ, প্রথম আলো বন্ধু সভা, বিভিন্ন কাজে বিভিন্ন জেলায় জেলায় আপনার ঘুরতে হয়। তো আমাদের একটা কথা আছে এরকম যে যখন ছিল 2 পা, যেতাই খুশি সেতাই যা, যখন হলো 4 পা বলে আমায় নিয়ে যা। এরকম কোনোদিন হয়েছে কিনা? না, এরকম কোনোদিন হয়নি। আপনার এই প্রবাদটার অর্থ কি একটু বলবেন শফিক স্যার? শফিক স্যারের নেট শফিক স্যার সম্ভবত নেট ডিসকানেক্ট হয়ে গেছে। খুব চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ। এই ধরনের পরিস্থিতি আমার পড়তে হয় না। আমার পরিবার সবসময় আমাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যায় বলে আমি হয়তো বা এত বিচরণ করার সুযোগটুকু পেয়ে থাকি আর কি, বিভিন্ন সংগঠন কাজ করার বা যুক্তি বিতর্ক অন্যান্য কিছু নিয়ে করার সুযোগ পাই। আর আপনাদের মতো মানুষের দোয়া তো অবশ্যই সাথে আছে। জি, ধন্যবাদ। জি, আজকে আমাদের সাথে মূল্যবান সময় নষ্ট করে আনোয়ার আপা, যার অনেক পরিচয়, উনি সহকারী প্রধান শিক্ষক, সেরা কন্টেন্ট নির্মাতা, জেলা অ্যাম্বাসেডর, তারপরে আপনি ব্রিটিশ কাউন্সিলের স্কুল অ্যাম্বাসেডর, তারপর আপনার অনেক পরিচয়। আজকে আপনি আমাদের কে মূল্যবান সময় দিয়েছেন। এবং নাহিদ স্যার শ্রেষ্ঠ বিতার্কিক, আইসিটি শিক্ষক ফোরামের কার্যকরী কমিটির সদস্য, তারপরে বিডি ক্লিন সহ অনেকগুলো বিতর্ক সংসদের সভাপতি সহ অনেকগুলো পদে আপনারা অধিষ্ঠিত আছেন। আজকে আপনারা আমাদের জন্য এই যে মূল্যবান সময় নষ্ট করলেন বা আমাদেরকে দিলেন, আমরা জানলাম অনেক কিছু, আমরা জানতে পারলাম। আজকে আমরা মানে অনেক নিজেকে আরো সমৃদ্ধ করতে পারলাম। এই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের দুজনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে হয়তো আমাদের কোন অনুষ্ঠানে আপনার যে কোনো সময় আমরা আপনাদেরকে আবারও পেতে চাই। তা আপনাদের জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল। তো আজকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে যদি কিছু আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি গুড বাই টাটা জানাতে চান, তাহলে আমরা একসাথে সবাই গুড বাই টাটা দিয়ে দিব। জি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যে পরিশ্রম করেছেন শাহানা আপা, এবং আপনি যে অনুষ্ঠানটা আজকে করেছেন, যে কাজটি করেছেন, সবাইকে একসাথে করেছেন এবং যে সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থাপনা করেছেন, অনেক মহিয়সী রমণী এবং অনেক বড় কাজ করেছেন। এবং আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শিখেছি, যে আপনি কিভাবে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে আবার আমাদেরকে আপনার সাথে সম্পৃক্ত করেছেন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাকে দেখে এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যারা আছি এবং যারা এই লাইভের অনুষ্ঠান দেখেছেন এবং দেখবেন, তারা সকলেই আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু শিখতে পেরেছি, উৎসাহিত হতে পেরেছি, আপনার কাছ থেকে আমরা প্রেরণা নিতে পেরেছি। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আপনি এভাবে আমাদেরকে সেবা দিয়ে যাবেন, সেবা দিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক মন্ডলী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। নাহিদ মন্ডল সাহেবকে এত সুন্দর একটি হাসি মুখে স্থাপনা করে যে ধন্য হয়েছি, অগু ধন্য। নাহিদ স্যারের কথাটা দিয়েছি, আমরা সকলেই হতে পেরে শাহানা আপার মাধ্যমে যে আমরা সকলেই ধন্য হয়েছি। এবং এটা ভাষা আন্দোলনের মাস, ফেব্রুয়ারি মাস, যে আমরা এই জন্মেছি এই বাংলায়, কথা বলছি বাংলায় এবং আমরা যে এসেছি এই বাংলায়, এই বঙ্গবন্ধুর বাংলায়, এই আমাদের সোনার বাংলা, এই বাংলার এই ফেব্রুয়ারি মাসে এই শাহানা আপা আজকে যে অনুষ্ঠানটি করেছেন, আমরা সবাই অনেক ধন্য। ধন্যবাদ শাহানা আপা, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা সবাই ভালো থাকবেন, পারি, একসাথে থাকবো, একসাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।